ঋতু, বোঝা যায়, বোঝা যায়। বুঝা যায় স্যার। আচ্ছা, কিছু কিছু বিষয় আসলেই একবারে বোঝা যায় না ঋতু, হ্যাঁ। সেই বিষয়গুলো একটু একটু দুবার তিনবার করে পড়তে হয়, তাহলে ক্লিয়ার হয়। এখন এক বুঝতেছি স্যার। একবারে সব বিষয় বোঝা যায় না। আচ্ছা, এই তো সবাই সুন্দরভাবে জয়েন করতে পারতেছো এখন। প্রথম প্রথম একটু একটু করে বিভিন্ন রকমের অসুবিধা হয়। আচ্ছা, মোটামুটি সবাই জয়েন করে ফেলবে, আমি জানি কোনো অসুবিধা হবে না। আমরা আমাদের নেক্সট যে টপিকসটা আছে সেই টপিকসটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আমি তোমাদেরকে মুট করে দিচ্ছি। আমাদের নেক্সট যে টপিকসটা আছে সেই টপিকসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকটা টপিকসই আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, পরের টপিকসটা হচ্ছে আমাদের যে প্রভাবক হিসেবে এনজাইম ও এর ক্রিয়া কৌশল। প্রভাবক হিসেবে প্রভাবক হিসেবে এনজাইম ও এর ক্রিয়া কৌশল। দেখো, প্রভাবক হিসেবে এনজাইম ও এর ক্রিয়া কৌশল। এখন আচ্ছা, প্রভাবক হিসেবে এনজাইম ও এর ক্রিয়া কৌশলের মধ্যে আমাদের বেশ কয়েকটা টপিকস রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকমের প্রভাবক ব্যবহার আমরা করে থাকি বিভিন্ন রকম বিক্রিয়ার জন্য। অর্থাৎ এক একটা বিক্রিয়ার জন্য এক এক রকম প্রভাবক বা ক্যাটালিস্ট অর্থাৎ অনুঘটক আমরা ব্যবহার করে থাকি। তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে সাধারণত এনজাইম আমরা যখন কোনো প্রভাবক হিসেবে ব্যবহার করব, তখন সেই এনজাইমটা কি রকমের প্রভাবক হিসেবে তার ভূমিকাটা বা তার যে প্রভাবন ক্ষমতাটা এটা কি রকম হয় এবং তার ক্রিয়া কৌশল অর্থাৎ সে এই এনজাইমটা কিভাবে কাজ করে। ক্রিয়া কৌশল মানে হচ্ছে কিভাবে এনজাইমটা একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। অর্থাৎ গতি বৃদ্ধিতেও হতে পারে সেটা, অথবা গতি হ্রাসেও হতে পারে সেটা। এখন দেখো, সাধারণত এনজাইমটা কি প্রথমে সেটা আমাদেরকে জানতে হবে। তো তোমরা বায়োলজিতে এনজাইমটা পড়ে থাকতে পারো, তারপরেও আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এনজাইম হলো ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল কাঠামোর জৈব পদার্থ। আবার বলি, এনজাইম হলো ইস্ট থেকে নিঃসৃত প্রাণহীন অদানাদার নাইট্রোজেন যুক্ত জটিল কাঠামোর জৈব পদার্থ। এনজাইম একটা বৃহদাকার প্রোটিন জাতীয় অণু। সাধারণত প্রাণী ও উদ্ভিদ দেহে সংঘটিত বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে এনজাইম ত্বরান্বিত করে। তাই এনজাইমকে জৈব রাসায়নিক প্রভাবক এবং এই ঘটনাকে জীব রাসায়নিক প্রভাবন বলা হয়। এই ঘটনাকে কি বলা হয়? জীব রাসায়নিক প্রভাবন। এবং এই এনজাইমগুলোকে বলা হয় জৈব রাসায়নিক প্রভাবক। এখন এনজাইম যে প্রভাবনের কাজ করছে বা এনজাইম প্রভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো আমাদেরকে জানতে হবে। আমি তোমাদেরকে পয়েন্ট আউট করে সেই বৈশিষ্ট্যগুলো বলছি। একটা হচ্ছে আমাদের অত্যানুকূল তাপমাত্রা, একটা হচ্ছে আমাদের অত্যানুকূল তাপমাত্রা। তো এই অত্যানুকূল তাপমাত্রার মধ্যে এনজাইমটা কিভাবে কাজ করে। প্রতিটি এনজাইম বিক্রিয়ার বেগ একটি নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ হয়। এই তাপমাত্রাকে বলা হয় অত্যানুকূল তাপমাত্রা। এই তাপমাত্রায় এনজাইমের সক্রিয়তাটা কি হয়? সবচেয়ে বেশি হয়। সর্বোচ্চ অনুকূল তাপমাত্রার উপরে বা নিচে এনজাইম প্রভাবিত বিক্রিয়ার বেগ হ্রাস পায়। দেখো, ভালো করে মনে রাখো যে কখন এনজাইম প্রভাবক হিসেবে ব্যবহৃত হলে কখন বিক্রিয়ার বেগটা হ্রাস পাবে।
এটা মনে করো। সাধারণত অত্যানুকূল তাপমাত্রার মধ্যে এনজাইমের সক্রিয়তাটা সবচেয়ে বেশি হয়। অত্যানুকূল তাপমাত্রার মধ্যে এনজাইমের সক্রিয়তা সবচেয়ে বেশি হয়। তো এই অত্যানুকূল তাপমাত্রাটা কোন তাপমাত্রা? প্রতিটি এনজাইম বিক্রিয়ার একটা নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ হয়। প্রত্যেকটা এনজাইমের আলাদা আলাদা বিক্রিয়ার বেগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। সেই নির্দিষ্ট তাপমাত্রায় তার সর্বোচ্চ সে প্রভাব বিস্তার করে বা সর্বোচ্চ সে প্রভাবন ক্ষমতা দেখায়। এই যে সর্বোচ্চ তাপমাত্রাটার এক একটা এনজাইমের ক্ষেত্রে এক এক রকম, এই সর্বোচ্চ তাপমাত্রাটাকে ওই এনজাইমের জন্য অত্যানুকূল তাপমাত্রা বলা হয়। আচ্ছা, এখন এই যে অত্যানুকূল তাপমাত্রা, এখন সর্বোচ্চ অনুকূল তাপমাত্রার উপরে বা নিচে এনজাইম প্রভাবিত বিক্রিয়ার বেগটা হ্রাস পায়, স্বাভাবিকভাবে হ্রাস পাবে। কখন হ্রাস পাবে? যখন এই যে অত্যানুকূল তাপমাত্রা যেটা হবে, ধরে নাও একটা এনজাইম, মনে করো একটা এনজাইম, এই এনজাইমটার অত্যানুকূল তাপমাত্রা মনে করো 30 ডিগ্রি, অর্থাৎ সে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সে সর্বোচ্চ প্রভাবন ক্ষমতা দেখাতে পারে। এখন আমাদের এই অত্যানুকূল তাপমাত্রা এনজাইমের জন্য অত্যানুকূল তাপমাত্রা 30 পেলাম আমরা। এই 30-এর নিচে অথবা 30-এর উপরে যদি যায়, তাহলে এই এনজাইমটা তখন তার প্রভাবন ক্ষমতাটা আর সঠিকভাবে দেখাতে পারবে না। অর্থাৎ সে বিক্রিয়ার গতিটা বৃদ্ধি করে দিতে পারে, আবার হ্রাসও করে দিতে পারে। স্বাভাবিক ক্ষেত্রে এই বিক্রিয়াটা বেগটা হ্রাস পায়, স্বাভাবিকভাবে বিক্রিয়ার বেগটা হ্রাস পায়। কখন? যখন একটা নির্দিষ্ট এনজাইমের জন্য অত্যানুকূল তাপমাত্রার উপরে বা নিচে হয়, তখন ওই বিক্রিয়াটাতে বিক্রিয়ার বেগটা কি হয়? হ্রাস পায়। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের অত্যানুকূল তাপমাত্রার মূল টপিকস, মূল থিম। তো এক্সাম্পল যদি আমরা একটা দেখি, আমি একটা এক্সাম্পল দিলাম, তারপর আরো একটা এক্সাম্পল আমরা আলোচনা করি। যেমন স্তন্যপায়ী প্রাণী দেহে সংঘটিত এনজাইম, আমাদের বডিতেও কিন্তু অনেক এনজাইম আছে, তাই না? তো এই যে এনজাইম প্রভাবিত বিক্রিয়া সর্বোচ্চ অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 37 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদেহে সংঘটিত এনজাইম প্রভাবিত বিক্রিয়ার জন্য সর্বোচ্চ অত্যানুকূল তাপমাত্রা, এইটা 37 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন 2 নম্বর টপিকসে আসি আমরা। 2 নম্বর টপিকস হচ্ছে আমাদের এনজাইমের কার্যকারিতা। এনজাইমের কার্যকারিতা, অর্থাৎ এনজাইমটা এর কার্যকারিতাটা কিরূপ। সাধারণত প্রভাবক হিসেবে এনজাইমটা অত্যন্ত সক্রিয় এবং কার্যকরী, সেটা আমরা এর আগেও জেনেছি। প্রভাবক হিসেবে এনজাইমটা অত্যন্ত সক্রিয় এবং কার্যকরী। এখন অতি অল্প পরিমাণ এনজাইম প্রচুর পরিমাণ বিক্রিয়ক এর উপর ক্রিয়া করতে পারে। দেখো, খুব সহজভাবে বলা আছে যে প্রভাবক হিসেবে এনজাইমটা অতি সক্রিয়, অত্যন্ত সক্রিয় এবং কার্যকরী। অতি অল্প পরিমাণে যদি আমরা কোনো বিক্রিয়ার মধ্যে এনজাইম ব্যবহার করি, অত্যন্ত অল্প পরিমাণে এনজাইম যদি আমরা কোনো বিক্রিয়ার মধ্যে ব্যবহার করি, তাহলে সেই বিক্রিয়ার বিক্রিয়কের উপর এটা যথেষ্ট পরিমাণে প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ বিক্রিয়কের উপর তার ক্রিয়াটা অত্যন্ত বেশি হয়। আমরা অনেক সময় মনে করি যে বেশি দিলেই হয়তো বেশি রেজাল্ট পাবো, কিন্তু তা না। এনজাইমের ক্ষেত্রে, অর্থাৎ এনজাইম যখন প্রভাবক হিসেবে ব্যবহার করা হবে, তখন সেখানে অতি অল্প পরিমাণ এনজাইম ব্যবহার করলে সেক্ষেত্রে বিক্রিয়ার কার্যকারিতাটা অনেক বেশি পাওয়া যায়। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে, সেগুলো কিন্তু পাশে নোট ডাউন করে রাখো খাতায়, আমি তোমাদেরকে আনমিউট করে দেবো, তখন আমাকে কোশ্চেন গুলো করো। আচ্ছা, এরপরে আমাদের 3 নম্বর যে টপিকসটা আছে, 3 নম্বর টপিকসে আমরা আসি। 3 নম্বর টপিকসটা হচ্ছে আমাদের এনজাইম ক্রিয়ার সুনির্দিষ্টতা। এনজাইম ক্রিয়ার সুনির্দিষ্টতা, সুনির্দিষ্টতা।
এনজাইম ক্রিয়ার সুনির্দিষ্টতা। দেখো, এনজাইমের ক্রিয়া অত্যন্ত সুনির্দিষ্ট প্রকৃতির হয়, অর্থাৎ একটি এনজাইম সর্বদা একটি নির্দিষ্ট বিক্রিয়ায় প্রভাবকের কাজ করে, যেটা আমরা জানি। যেমন ইউরিয়েজ এনজাইম ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করে, কিন্তু মিথাইল অ্যাসিটেট আবার ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করতে পারে না। দেখো, এখানে দুইটা এনজাইম একই একটা ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করতে পারতেছে, আর একটা ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করতে পারছে না। আচ্ছা, এখন সুক্রোজের ভাঙ্গন কেবলমাত্র ইনভার্টেজ এনজাইম দ্বারা সংঘটিত হয়, কিন্তু মল্টোজের ভাঙ্গন মল্টেজ এনজাইম দ্বারা সংঘটিত হয়। এক্ষেত্রে ইনভার্টেজ উপযোগী নয়। দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। এইটা খুব জিনিসগুলো কিন্তু সহজভাবে এড়িয়ে যাবার কিন্তু কোনো প্রশ্নই আসে না। যেমন দেখো, ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করতে পারে, ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করতে পারে ইউরিয়েজ নামক একটা এনজাইম। ইউরিয়াটাকে আদ্র বিশ্লেষিত করতে পারে, কিন্তু মিথাইল অ্যাসিটেট নামক একটা এনজাইম, এই মিথাইল অ্যাসিটেট নামক এই এনজাইমটা ইউরিয়াটাকে আদ্র বিশ্লেষিত করতে পারে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এনজাইমের একটা সুনির্দিষ্টতা রয়েছে, অর্থাৎ সব এনজাইম সব জায়গায় কার্যকরী নয়। ঠিক আছে, ইউরিয়েজ নামক এনজাইমটা ইউরিয়াকে আদ্র বিশ্লেষিত করতে পারে, কিন্তু মিথাইল অ্যাসিটেট এই এনজাইমটা ইউরিয়াটাকে আদ্র বিশ্লেষিত করতে পারে না। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আমরা দেখি। সেটা হচ্ছে সুক্রোজ। এটা তোমরা সবাই খাও না? সুক্রোজের ভাঙ্গন